টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টক, সোজা কথা সোজাভাবে। আর আজ যার সঙ্গে কথা হবে তিনি হলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। দিদি, তোমাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টাতে আসবো, যে বিরোধী দলনেতার কনভয় হামলা কোচবিহারের বুকে, মানে প্রকাশ্য রাস্তায় এরকম ভাবে যদি একজন বিরোধী দলনেতা জনপ্রতিনিধিকে হ্যারাস করা হয়, তাহলে তোমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, সারাদিন মানুষের সেবায় নিয়োজিত থাকো, মাঠে ময়দানে ঘুরে বেড়াও, তারা রাস্তায় বেরোতে কতটা এবার নিরাপত্তা বোধ করবেন? আমাদের কথা বাদ দিন, আমি বলছি যে রাস্তায় সাধারণ মানুষ যারা তৃণমূলকে পছন্দ করে না, এবং সেই সংখ্যা এই মুহূর্তে ম্যাক্সিমাম লোক রয়েছে, তারা কতটা নিরাপদ বোধ করবেন? তৃণমূলের এই ধমকানো চমকানো কালচার আমরা বহুদিন দেখেছি, কিন্তু গতকাল তারা সব কিছুর সীমা পেরিয়ে গেছে। ভাবতে পারছেন বুলেট প্রুফ গাড়িটা তারা কিভাবে ভেঙেছে? গতকাল এটা কোনো হামলা ছিল না পল্লবী, এটা ছিল একেবারে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশের একটা চেষ্টা। গত পরশু যেটা ছক কষা হয়েছিল ক্যামাক স্ট্রিটে বসে, ক্যামাক স্ট্রিটের সেখানে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের বেশ যারা নেতা মন্ত্রী রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা এসছিলেন, এবং ঠিক তার পরদিনই এই হামলা। তাহলে কি সেদিনই ব্লুপ্রিন্টটা ছকে ফেলা হয়েছিল? এই প্রশ্নটা আবার করতে ইচ্ছে করছে। আরেকটা জিনিস, যে 19টা জায়গায় নাকি তার জন্য বিক্ষোভ প্রদর্শন, অর্থাৎ একটা যদি না হয়, একটাতে হামলা না হয়, অন্য একটা হবে, অন্য একটা না হলে অন্য একটা হবে। এখন আমরা দেখছি 6 না 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরোটা নাটক, পুরোটাই বশ। যে ছবিগুলো ভিডিওতে দেখেছি, যাদের মুখগুলো দেখিয়েছি, সেই রোহিঙ্গা, জামাতি, জেহাদি, বাংলাদেশি, তাদেরকে গ্রেপ্তার করেছে, বা গ্রেপ্তার করলে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? আমি বলছি নিতে পারবে না। তাদের সসম্মানে ছেড়ে দেওয়া হবে, কারণ এদের তৃণমূলই তাদের বলে দিয়েছিল, তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল এই হামলা চালানোর জন্য। আমরা দেখলাম যে গাড়িতে নিশীথ বাবুও ছিলেন, নিশীথ প্রামাণিক, আর তার সঙ্গে উদয়ন গুহর একটা এই যে খণ্ডযুদ্ধ চলতে থাকে, এটা কি কোথাও তারই এফেক্ট? না না, একেবারেই নয়। নিশীথ বাবু ভারতীয় জনতা পার্টির আমাদের জেতা সাংসদ ছিলেন 2019 সালে। সেই রাগ, অর্থাৎ কেউ জিততে পারবে না। ভাবতে পারছি না, নাকি গণতন্ত্রের কথা বলে। তৃণমূল খালি জিতবে, ভারতীয় জনতা পার্টি জিততে পারবে না। আর রাগটা ওদের অন্য জায়গাতেও। কোচবিহার জেলায় বা লোকসভায় 7টা বিধানসভার মধ্যে 6টাতেই ভারতীয় জনতা পার্টি। পরবর্তী 26-এ আপনি দেখবেন 7-এ 7 পাবো আমরা। ওই অসভ্য, ওই মানে কি বলবো, কোনো ভাষা আমার বলার নেই, বর্বর লোকটা উদয়ন গুহ, যে কিনা নিজের বাবাও হতে পারেনি, বাবাকেও যে চোর বলেছে, সেই লোকটাকেও যারা ভোট দিয়েছিল বা যাদেরকে দিয়ে জোর করে দেওয়ানো হয়েছিল, তারা অনুতপ্ত। আজ খোঁজ নিয়ে দেখুন, তারাও মনে মনে বলছে যে এইরকম অসভ্য লোককে আমরা ভোট দিয়েছিলাম। রেজাল্ট হবে 7-এ 7। আগাম তারা টের পেয়ে এগুলো করছে। আর আপনি নিষিদ্ধদার কথা বলে, নিষিদ্ধদা, আপনার একটা ভিডিও মনে আছে কিছুদিন আগে নিষিদ্ধদার গাড়িতেও হামলা চালানো হচ্ছিল। সেই সময় যারা হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে নয়, যারা রেজিস্ট করেছিল তাদের বিরুদ্ধে কেস দিয়েছিল এই সরকার। মানে ভাবতে পারছেন, ধরুন আপনি মার খাচ্ছেন, কেসটা আপনার বিরুদ্ধেই দেবে, যারা মেরেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানে এটা কি চলছে? গণতন্ত্র চলছে না সার্কাস চলছে? এই প্রশ্নটা তো থাকবেই। এই যে শুভেন্দু অধিকারী সবসময় হিন্দুত্বের কথা বলেন, তিনি মানে হিন্দু প্রচারের মুখ বিজেপির, সেখানে ঘটনা হলো মসজিদের সামনে। এটা কি একটা বিশেষ মানে ইন্ধন বা ইঙ্গিত দেখতে পাচ্ছ যে একটা বিশেষ কোনো বার্তা আছে এর মধ্যে? খুব ভালো প্রশ্ন। কারণ হচ্ছে এই যে আমরা দেখছি বিভিন্ন ইস্যুতে, সেটা সিএ থেকে শুরু করে, ওয়াকফ থেকে শুরু করে, কোনোটাই দানা বাঁধেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যতই চেয়েছেন যে মানুষকে ভুল বোঝাতে, বিপথে চালিত করতে, রাজ্যের মানুষ তারা সত্যিটা বুঝতে পেরেছেন। যারা এখানকার পশ্চিমবঙ্গের নিবাসী ভারতীয় মুসলমান, তারা বুঝতে পেরেছেন। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় SIR, অর্থাৎ যে নিবীক্ষণ হচ্ছে সেই ভোটার লিস্টের, সেইটার মাধ্যমে আবার ভুল বোঝাচ্ছেন। এবং সেই ভুল বোঝানো, এবং যারা এই ভুল মানে কি বলবো, ভূত ভোটার বলবো না ভুল ভোটার বলবো, যারা রয়েছেন, তারা বুঝতে পারছেন তাদের নাম যদি কেটে যায় ভোটার তালিকা থেকে পল্লবী, তাহলে তাদের আর কোনো দাম নেই তৃণমূলের কাছে। তৃণমূল তাদের একদম ফেলে দেবে। ওই যেরকম আমরা দেখুন ওই খাওয়ার পরে ওই ন্যাপকিন টিস্যু পেপার দিয়ে মুখ মুছে ফেলে দিই, ঠিক সেভাবে তৃণমূল ফেলে দেবে, কারণ তাদের তো ভোট নেই, দাম নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস খুব মানে নিশ্চিত করে এদের দিয়েই হামলাটা করানো হচ্ছে। দেখুন এদের মনে কত অভিযোগ, কত রাগ। এবং শুভেন্দু অধিকারী, তিনি নাকি বাংলা বিরোধী কথা বলছেন। কিসের বাংলা বিরোধী কথা বলছেন? তাহলে মমতা ব্যানার্জি সব থেকে বড় বাংলা বিরোধী, কারণ উনি ফেব্রুয়ারি মাসে বলেছিলেন যে এই দুটো তালিকা দেখিয়ে
তার পেছনে চলে যান, রিমাইন্ড করে দিন 2005 সালে কে কাগজ ছুড়ে মেরেছিলেন স্পিকারের দিকে? মমতা ব্যানার্জি। কে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে? মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি সব থেকে বড় বাংলা বিরোধী। যদি ব্যবস্থা নিতে হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে নিন। আসলে এগুলো কিচ্ছু নয়, তৃণমূলের যারা কোর ভোট ব্যাংক, অর্থাৎ এই রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে বাঙালি বানানোর একটা, আপনি দেখবেন একটা প্রচেষ্টা চলছে। কত বড় বাঙালি, আরে কত বড় বাঙালি মমতা ব্যানার্জি নিজের ভাষা দেখুন। কত বড় বাঙালি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি জাতীয় সঙ্গীত পর্যন্ত ঠিকমতো গাইতে জানেন না, সে ভিডিও ভাইরাল হয়েছে বহুবার, সেগুলো দেখুন। আসলে এগুলো কিচ্ছু না, ওই ভুতুড়ে ভোটার বজায় রেখে তৃণমূল জানে এরা ছাড়া গতি নাই, তাই এদের ভোট চাই। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উদ্দেশ্যে বললেন যে আপনারা ভুলে যাবেন না আপনারা রাজ্য সরকারের কর্মী, অযথা মানুষকে হেনস্থা করবেন না, কিন্তু এই যে ভুতুরে ভোটার তো বাদ দিতেই হবে আমাদের। অবৈধ ভোটার যেটা নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশন একটা নির্দেশ দেওয়ার পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে হুঁশিয়ারি, কোনো ইঙ্গিত পাচ্ছ? দেখুন, একটা কথা বলছি যে বিএলওদের মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিচ্ছেন এই কারণেই, যাতে তিনি বিএলওদের বার্তা দিচ্ছেন যে তোমরা চুপচাপ থাকবে, যতই অনৈতিকতা দেখো, যতই সেই ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার দেখো, মৃত ভোটার দেখো, বাংলাদেশি ভোটার দেখো, যাদের চিহ্নিত করা যাবে, কোনো কিছু বলবে না, করলেই কিন্তু তোমাদের শিওরে সমন। কিন্তু আমি আপনাদের বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা কর্মচারী নন, তারা রাজ্য সরকারের কর্মচারী, তারা আমাদের করের টাকায় তারা চলেন। এমনকি মমতা ব্যানার্জিও যে টাকা মাইনে পান সেটাও কিন্তু আমাদের করের টাকায় পান। তিনি 1 টাকা নেন, 1 লাখ টাকা নেন আমি জানি না, কিন্তু সেটাও আমার করের টাকা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, ইতিমধ্যেই মাননীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন 2টো সদর্থক ভূমিকা নিয়েছে। 2 জন ইআরও এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ইআরও, 4 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন প্রাইভেট যে আছে ডেটা এন্ট্রি অপারেটর, তাকেও পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এই বার্তাটা সমস্ত বিএলওদের কাছে যাওয়া উচিত যে ভোটার তালিকায় সংশোধনীর ক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ না হয়ে, তারা যদি শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় বিরোধী দলনেতা সম্ভবত এই 2 জন ইআরওর বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেছেন এবং তাহলে তাদের জেল পর্যন্ত হবে। এইটা তাদের জানা দরকার, কারণ আমরা কিচ্ছু চাইছি না। আমরা বলছি আমাদের যে ভারতের যে নির্বাচন কমিশনের এবং আমাদের যে ভোটার তালিকা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, তাতে বাইরের লোক থাকবে না। এদের এত আপত্তি, এই যে কোথাও নাকি একটা হয়েছিল নির্বাচন কমিশনের জন্য, গুজরাট বা রাজস্থান কোথাও নাকি একই নামে এপিক নাম্বারের ছিল, তো সেটা নিয়েও নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও গুজরাটের লোক থাকলে আপত্তি, আর বাংলাদেশের লোক থাকলে আপত্তি নেই। বাংলাদেশের লোকগুলিতে ভোটার বললে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দিয়েছিলেন যে সেই সময় যেহেতু ডিজিটাইজেশন করা হয়নি, তাই পশ্চিমবঙ্গের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারের ডুপ্লিকেট হলেও আগে হলেও হতে পারতো, সেটাও সংশোধনী করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা পরবর্তীকালে যেটা চাইছি যে বাংলাদেশিগুলোকে সরাও, রোহিঙ্গাদের সরাও, সেইখানটাতে আপত্তি। তাই এই বিএলও বা ইআরও বা এই ইআরও কাউকে ধমকি চমকি কিছু দিয়ে লাভ নেই। আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে এই বিএলওদের জন্য বলছি যে দিনের শেষে কিন্তু আপনারা জবাবদিহি আপনাদের করতে হবে নির্বাচন কমিশনের কাছে। আপনারা যদি কোনো ভুল ত্রুটি করেন বা সংশোধনীতে গন্ডগোল হয় এবং সেটা ধরা পড়লে, তাহলে কিন্তু আপনাদের চাকরি নিয়ে টানাটানি এবং হাজতবাসও হতে পারে। যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে তৃণমূল ইতিমধ্যেই ভাষা আন্দোলন শুরু করেছেন। আর তার মধ্যে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুয়োর বলে আক্রমণ করছেন। এবার অনুব্রত মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র সকলের মুখের ভাষা প্রকাশ্যে এখন। তো এরা এই যে ভাষা আন্দোলন করছে, কতটা যুক্তিযুক্ত বা এটা কি হাস্যকর নয়? মানে ভাষা আন্দোলনটা কি কারণে করা হয়েছিল আর জানি না। তো যে দলের নেতা নেত্রীদের মুখের ভাষা ঠিক নেই, যে দলের সুপ্রিমোর মুখের ভাষা ঠিক নেই, যে দলের সাংসদদের মুখের ভাষা ঠিক নেই, এবং সর্বোপরি রয়েছে অনুব্রত মণ্ডল, তারা আবার অন্যকে ভাষার জ্ঞান দিচ্ছে, ভাষা শিক্ষা দিচ্ছে। এদের ভাষার ক্লাস দেওয়া দরকার, যে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হবে, কিভাবে পরের বাড়ির মা বউকে কিভাবে অ্যাড্রেস করতে হবে সেটা শেখানো দরকার। আগে সেটা ক্লাস নিন, কান মূলে শেখানো দরকার। এই অনুব্রত মণ্ডল যে কিনা এত নোংরা ভাষা বলার পরেও মমতা ব্যানার্জি তাকে প্রমোশন দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি এইগুলোই পছন্দ করে, তাদের আমাদের ভাষা শিক্ষা করাতে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই যে বলছে না পরিযায়ী শ্রমিক এ হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে, এটাও সর্বৈব মিথ্যে। আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ইন্টারেস্টিং উদাহরণ। প্রথম তো এগুলো জেনে গেছে, দেখুন মিথ্যে ফেক নিউজ হয়েছে। ওই একটা গুরুগ্রামে পার্থসারথী রায় পোস্ট করেছিলেন, আমি সেটাকে সঙ্গে সঙ্গে লাইভ টিভিতে বলেছিলাম। একটা ওই দিল্লির ঘটনাটা মিথ্যে প্রমাণিত হয়েছে,
তাকে যতই তাকে বসিয়ে এনে প্রেস কনফারেন্স করে অশ্রু সজল যাত্রাপালা করেছিল তৃণমূল, কিছু লাভ হয়নি। অন্যদিকে ইন্টারেস্টিং গল্পটা হচ্ছে ওই একজন নাকি মহারাষ্ট্রে, তাকে নাকি আটকে রাখা হয়েছিল এইসব করে ডায়মন্ড হারবারের বাড়ি তাকে উদ্ধার করতে নাকি রক্ষাকর্তা হিসেবে পুলিশকে পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জি। খুব ভালো, উদ্ধার করেছেন। এবার তাকে বলছে তুমি বাংলায় যাও, সে বলছে না যাবনি, বাংলায় যাবো না, বাংলায় খাবার নেই তো, তোমার পিসি বলে দিয়েছে একটা রুটি খেতে হবে, আমি এখানে ডাল ভাত মাছ কখনো কখনো মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, আমি কেন একটা রুটির জন্য যাব? তাই এদের যে পরিযায়ী শ্রমিককে নিয়ে আসার জন্য করতে হবে, পরিযায়ী শ্রমিক আসবে, ভারতীয় জনতা পার্টির সরকার যখন গঠন হবে আমরা আবেদন করবো, কারণ কাজ দেব, একটা রুটি খাবারের কথা বলবো না। তাদের বাকি দেশে বিভিন্ন রাজ্যে যে বেতন রয়েছে, তাদের মজুরি রয়েছে, সে মজুরি দেব। পশ্চিমবঙ্গে সব থেকে দিন মজুরি কম, কেন থাকবে এখানে মানুষ বলুন তো? স্বাভাবিকভাবে তারা চলে যাচ্ছেন যে রাজ্যে, সেটা বিজেপি শাসিত রাজ্য হতে পারে, সেটা কংগ্রেস শাসিত হতে পারে, সেটা অন্যান্য জায়গা হতে পারে, কিন্তু মানুষ পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না, কারণ খাবার নেই। দিনের শেষে তো আপনাকে ভাই, আপনি নিজের জন্য এবং পরিবারের জন্য আপনাকে তো 4টি ডাল ভাতও খেতে হবে, সেটার ব্যবস্থা তো এই সরকার করেনি। তাই যতই বলুন না কেন, যতই করো বাহানা, আপনার এখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে টাল বাহানা এবং রাজনীতি চলবে না। বাংলায় যে অস্থির অবস্থা চলছে, যে যদিও বলা হয় যে ধর্মযাত্রার উৎসব সবার, কিন্তু প্রত্যেকটা উৎসবেই দেখলাম রামনবমীর মিছিল হতে পারে, দুর্গাপুজো, মহেশতলা গার্ডেনের চিত্রটা আমাদের জানা। কোথাও কি বাংলা রাষ্ট্রপতি শাসনের দিকে এগাচ্ছে? 356 হতে পারে? দেখুন, ভারতীয় জনতা পার্টি বাই নেচার আমরা রাষ্ট্রপতি শাসনের সপক্ষে নই, এটা আমাদের দলের নীতি। আমরা কংগ্রেস নই যে পছন্দ হলো না সরকার ফেলে দিলাম, পরবর্তীকালে আবার নিজের পছন্দসই সরকারকে বা নিজের দলকে নির্বাচিত করে নিয়ে এলাম, না। কিন্তু যেটা বিরোধী দলনেতা বা আমরাও কখনো কখনো বলে থাকি, সেটা হচ্ছে সাধারণ মানুষের মনের যে অনুরণন, সেটাকে বলছি। আপনি চিন্তা করে দেখুন যে গতকাল যে ঘটনাটা ঘটেছে বিরোধী দলনেতার ওপরে, যদি ওই রকম একটা মানুষ, ওই রকম লেভেলের একটা স্টেচারের একজন নেতা, তার উপরে এরকম আঘাত ঘটতে পারে, তাহলে ওখানকার যে দিনহাটার যে বিজেপির যারা রয়েছেন তাদের কি অবস্থা বুঝতে পারছেন? তো তারা যদি বলেন যে এদের ভোট করতে পারবো না, রাষ্ট্রপতি শাসন দরকার, সেই কথাটা আমরা বলছি। আমাদের বিভিন্ন বিধায়করা তারা বলছেন সাধারণ মানুষের যে মনের যে ফিলিংসটা, অনুভূতিটা, সেইটা তারা, যেহেতু তারা জনপ্রতিনিধি, তারা সেটা ব্যক্ত করছেন। মাননীয় রাজ্যপাল ইতিমধ্যে, আপনার মনে আছে যে তিনি সুপারিশ পর্যন্ত করেছেন। আমরা যখন দেখেছি মুর্শিদাবাদের কাণ্ড, তার আগে মোথাবাড়ি, পরে মহেশতলা, তো তিনি সুপারিশ পর্যন্ত করেছিলেন যে এই পশ্চিমবঙ্গে সাধারণভাবে গণতন্ত্র টেকানোর ব্যবস্থা এই রাজ্য সরকার করেনি, এখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন। তো তারপরে আমি জানি না কি হবে, কিন্তু হ্যাঁ, যদি এই রাজ্যে সুস্থভাবে মানুষ ভোটদান করতে না পারে, তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যদি চান, আমরাও তাদের কথাটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে সামনেই অভয়ের মৃত্যু দিন, সেদিন সবাই অরাজনৈতিকভাবে পথে নামছে, অভয়ের বাবা মা অমিত শাহেরও দ্বারস্থ হচ্ছেন, তো কি মনে হচ্ছে? তৃণমূলের কাছে তারা যাননি, তো তাদেরকে আমন্ত্রণ জানাতে পারতেন না? না, যারা ধর্ষক, যারা খুনি, তারা কি করে আমন্ত্রণ জানাবে? যাকে এখনো পর্যন্ত যে একজনকে ধরা হয়েছে, সঞ্জয় রায়, সে কে ছিল? কলকাতা পুলিশের সিভিক পুলিশ ছিল। তো যে ধর্ষক, তাকে আবার রক্ষক হতে বলতে হবে? কখনোই হবে না। তো সেই জন্য তারা যাননি। তারা আমাদের ভারতীয় জনতা পার্টির অফিসে এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখাও করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন 9 তারিখে যে অভয়ার সেদিন যে মৃত্যুদিন, সেদিন নবান্ন চলো অভিযানে আমরা সাড়াও দিয়েছি যে কোনো অরাজনৈতিকভাবে ব্যানার ফেস্টুন ছাড়া আমরা যাব। বামেরা যাবে না, কংগ্রেস যাবে না, কারণ তাদের বাধ্যবাধকতা আছে, তারা বি টিম হিসেবে কাজ করতে চায়। ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা, তারা তো ডাক্তার, আমি তো অবাক হয়ে গেলাম, আমি যে তারা ভেবেছিলাম তারা যাবেন, তারা নাকি যাবেন না। এটা কি বিজেপির কর্মসূচি? অভয়ের বাবা মা কি বিজেপি? অভয়ের বাবা মা ডাক দিয়েছেন এই কর্মসূচির। তো সুতরাং ঘৃণ্য রাজনীতি কারা করছে বোঝা যাচ্ছে। আমরা কোনো রাজনীতিতে অংশদারিত্ব করব না। আমরা এখনো বলছি যে যাদের ইচ্ছা আপনারা আসুন, কোনো পলিটিক্যাল ব্যানার তো থাকবে না। যদি মনে হয় বিজেপির সঙ্গে হাঁটবেন না, একটু পেছনে হাঁটুন, আগে হাঁটুন, আমরা পেছনে হাঁটবো, কিন্তু বিচার চান। আপনারা যদি সত্যি ডাক্তার হন এবং অভয়ের কলিগ ছিলেন তো আপনারা, তাহলে আপনারা বিচার চাইতে এখন কে রং দেখছেন কেন? রাজনৈতিক রং দেখছেন কেন? প্রথম কথা, সেখানে তো রাজনৈতিক রঙও নেই, দেখছেন কেন? আপনাদের মাধ্যমে আমি আরেকবার যারা রয়েছেন আন্দোলনরত ডাক্তার, যদি যাতে তাদের চিন্তা ভাবনা পাল্টায়, সে সম্ভাবনা কম যদিও, আমি তাও একবার আবেদন জানাচ্ছি।
এক ধাক্কায় পুজোর অনুদান 1,10,000-এ গিয়ে ঠেকলো, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন ঘাটালে 7 কোটির পাম্প বসানো হবে আগামীতে, আর ডিভিসি যাতে জল না ছাড়তে পারে সেটাও আটকানো হবে। কিন্তু এরকমভাবে ডিভিসির কাজে হস্তক্ষেপ করা যায়, আটকানো যায় ডিভিসিকে? না, এগুলো উনি অনেক কিছু বলে থাকেন, ওনার কথার ডিভিসিও সিরিয়াসলি নেয় না। ঘাটালের মানুষই এখন জানে, তারা দেখতে গেছে মুখ্যমন্ত্রী এসছেন, দেবের মতন সুপারহিট হিরো, তিনি লন্ডন ধূমকেতু সেরে উনি উদয় হয়েছেন, তাই তাকে একবার দেখতে টেকতে গেছে, এছাড়া কিচ্ছু হবে না। ওখানে ভারতীয় জনতা পার্টির সরকার এলেই ঘাটাল সমস্যার সমাধান হবে। আর আপনি অনুদানের কথা বলছেন, আমার তো সত্যি কথা সেদিন শুনে আমি বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে আমি লজ্জিত বোধ করেছি। নিলামে তুলছেন কত টাকা, 80,000, 85,000, 90,000, এগুলো কি কি বিভৎস, কি কুৎসিত! এরা বাংলার কথা বলছে, বাঙালির কথা বলছে। আর যারা এইসব অ্যাক্টর যারা রয়েছেন, যাদের একটা সিনেমাও হিট হয় না, ওটিটিতেই দেখা যায় আর বিতর্কের মধ্যেই থাকে, তারা এখন এইগুলো জিগির তুলছেন। তারা কই যখন ওই আমাদের ধুলিয়ানে শামশেরগঞ্জে যখন ওই হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা বাঙালি ছিলেন, তাদেরকে যখন খুন করেছিল তারা চুপ ছিলেন কেন? তাই এইগুলো, এই যে ওই নিলাম দিচ্ছেন পুজোয়, যারা আনুগত্য কিনছেন, আমি তো বলবো আনুগত্য কিনছেন। গতকালও আমি খবরে দেখছিলাম যে আরও 2টো ক্লাব তারাও বলেছে আমরা এর অনুদান চাই না, একটা জয়নগর, একটা রানাঘাট। ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ সজল ঘোষদার যেটা পুজোটা রয়েছে সেটাতেও ওনারা বলে দিয়েছেন উনি আগের বছরে নেবেন না। যে পুজো উদ্যোক্তারা, তারা অভয়ের বিচারের জন্য হোক বা রাজ্যের এই যে ব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা টাকা নিচ্ছেন না, আমি তাদের সত্যিই শুভেচ্ছা জানাচ্ছি। তাদের যে অন্তর রয়েছে, তাদের যে শিরদাঁড়া রয়েছে প্রমাণ করছেন। অর্থাৎ বাঙালি খুব অল্প সংখ্যক হলেও সবাই শিরদাঁড়া বিক্রি করে দেননি। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ। আজকে স্ট্রেট টকের এই পর্বে আমরা কথা বললাম কেয়াদির সঙ্গে। অন্য কোনো পর্বে আবার অন্য কোনো ইস্যু নিয়ে কথা হবে অন্য কারোর সঙ্গে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।